আজকের এই আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, আপনাকে সালাম জানাচ্ছি। আজকের আপনারা জানেন যে কমরেড সিরাজ শিকদারের আজকে হচ্ছে 50তম হত্যাবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী। আমরা এই জিনিসটি নিয়ে যখন আলাপ করছি, আমাদের জন্য সেইখানে কিছু ইতিহাসকে বর্তমানের সাথে রিলেট করে পাঠ করার যে ব্যাপারটা, সেই পাঠ করার সুযোগটা আছে আর কি। সো আমরা যদি দেখি, আমরা একেবারে নিয়ার ফিউচারে বা আমাদের চোখের সামনে জলজান্ত ভাবে যে জিনিসটা দেখছি যে গত 16 বছর এবং বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের সময় কিভাবে নিরস্ত্র মানুষকে শেখ হাসিনা তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য নির্বিচারে হত্যা করেছে। আমরা জানি যে 21 দিনে প্রায় 2000 বা 1500 ছাত্র জনতাকে কিন্তু তিনি হত্যা করেছেন। সো আমাদের এইখানে একটা পারসেপশন এরকম ছিল যে হাসিনা খারাপ, বাপ ভালো, এরকম একটা, যে আরে আমাদের কিছু সুশীল বুদ্ধিজীবীরা দেখবেন যে বলার চেষ্টা করছে, আরে বঙ্গবন্ধু থাকলে এরকম বাংলাদেশ হতো না, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন। সো এই জিনিসটা আজকের এই দিবসে রিকল করার খুব সুযোগ আমাদের কাছে আছে। কারণ হাসিনা যেমন গত 16 বছরে গুম, খুন, ক্রসফায়ার সবকিছু এভরিথিং করেছেন তার ক্ষমতাকে টিকে রাখার জন্য, একইভাবে তার পিতা শেখ মুজিবুর রহমান, তিনি একটা পৃথিবীর নিকৃষ্টতম বাহিনী বানাইছিলেন, যেটার নাম মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, এবং নির্বিচারে এবং প্রায় 30,000 জাসদ নেতাকর্মীদের কিন্তু এই বাহিনী হত্যা করেছে। একইভাবে তিনি তার যে বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, কন্যার মতো করে পিতাও সেই বাহিনীকে অপব্যবহার করে গুম, খুন, ক্রসফায়ার এগুলো কিন্তু করেছে। এবং তারই ধারাবাহিকতায় 1975 সালের 2 জানুয়ারি তাকে ক্রসফায়ার দেওয়া হয়, কমরেড সিরাজ শিকদারকে ক্রসফায়ার দেওয়া হয়, এবং বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম ক্রসফায়ারের ঘটনা। ফলে এই দিনটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের এই দিনে সর্বপ্রথম ক্রসফায়ারের ঘটনা ঘটে। এবং একইভাবে আপনারা দেখবেন যে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রীর বা পলাতক প্রধানমন্ত্রীর যে ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি এখন বিদেশে আছেন, কিন্তু বিদেশে বসে তিনি দেখবেন লাদেন স্টাইলে বিভিন্ন ভিডিও বার্তা দেন। এবং এই ভিডিও বার্তাগুলোর দেখলে আপনারা দেখবেন যেন মাদকাসক্ত অবস্থায় তিনি কথা বলছেন, স্বাভাবিক অবস্থায় তিনি নাই। এবং এমন ধরনের হুমকি দামকি এবং ইন্ডিয়ান সাহায্য লাইভে আইসা যেভাবে তিনি চান, তাতে বোঝা যায় যে মা এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবের মতো করে তিনিও যদি কোনোভাবে একটা সুযোগ পাওয়া যান বাংলাদেশে, তাহলে তিনিও একইভাবে এই হত্যাকাণ্ডটা চালাবেন বাংলাদেশে। তিনি মুখে আছেন যে আমাকে একটু, হে মিস্টার ইন্ডিয়া, আমি তো নিজে পারবো না, আমাকে একটু সুযোগ করে দাও, আমি বাংলাদেশে যাই একটু কিছু ব্রাশ ফায়ার করে আসি। এই ধরনের সাইকোপ্যাথ হলো এই শেখ বংশটা। আমার রিলেট করার জায়গাটা হচ্ছে এইটাই, যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এরকম একটা সাইকোপ্যাথ বংশধরের রক্তকে বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারছি। এটা হলো আমাদের বড় অর্জনের জায়গা। এবং আপনারা খেয়াল করবেন 1971 সালের পরে বাংলাদেশে যেই পরিমাণ রিসোর্স ছিল, এটাকে যদি সঠিকভাবে মোবিলাইজ করা যেত, বাংলাদেশ আজকে সিঙ্গাপুর এমনি হয়ে যেত, সুইজারল্যান্ড হয়ে যেত, একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এমনি হয়ে যেত। কিন্তু এই শেখ সাহেবের লুটপাট এবং তার বংশের লুটপাট, এই রক্তটাই একটা ডিস্টার্ব, এই রক্তটাই একটা খারাপ রক্ত। এই রক্তের এই বংশ এই বাংলাদেশকে তখন চুষে খেয়েছে। এবং এইখানে তারা দুইটা জিনিস তারা করছে। একটা হচ্ছে যে এই নিজের কর্মী বাহিনী যারা আছে তাদের দিয়ে লুটপাট করছে, নিজের বংশের যারা আছে। আর এইটাকে বৈধতা দেওয়ার জন্য, বৈধতা এটারে ধামাচাপা দিয়া সরকারকে কন্টিনিউ করার জন্য তারা সবসময় একটা ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের সাথে যোগসূত্র করে বাংলাদেশের সাপ্রেশনের ধারা অব্যাহত রাখছে। এজন্য দেখবেন যে কমরেড সিরাজ শিকদার কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার ভয় ছিল। সিম্পলি শেখ মুজিব সেটারে নিভাই দিতে চাইছে এবং তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করছে। ফলে আজকের বাংলাদেশে যেখানে আইসা আমরা দাঁড়াইছি, এখানে খুব ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একই সাথে আমরা দুইটা জিনিসকে বাংলাদেশে কবর দিয়ে ফেলছি। যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে, তাইলে এই কবর থেকে তার আর উত্থান ঘটবে না। এক নাম্বার হচ্ছে এই যে নষ্ট রক্ত, শেখ পরিবারের রক্ত,
সেই রক্তকে বাংলাদেশ থেকে কার্যত নির্মূল অথবা ভারতে তাড়াই দেওয়া গেছে। এটা একটা। আর দ্বিতীয়তে বাংলাদেশে যে এই সেবাদাস যারা ছিল, ইন্ডিয়ান হেজিমনির দিল্লির সেবাদাস যারা ছিল, তাদের পতন বাংলাদেশে ঘটছে। আমরা কোনোভাবেই চাই না এই দুইটা শক্তি বাংলাদেশে আবার আসুক এবং আমাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করুক। যদি সেই অবস্থা আমরা বজায় রাখতে পারি, তাদের আসার পথ যদি আমরা বন্ধ রাখতে পারি এবং তাদেরকে আমরা যদি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়া তাদেরকে শায়েস্তা করতে পারি, তাদের প্রাপ্ত যে বিচার, সেই বিচারটাই যদি ন্যায্য বিচার যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধশালী, শান্তিপ্রিয় বাংলাদেশের দিকে আগাবেই। আপনাদের মনে থাকার কথা, হাসিনার শেষ দিকে পতনের আগের দিনগুলোতে বাংলাদেশে প্রচুর টাকা পয়সার ক্রাইসিস ছিল, আমাদের বিদ্যুৎ থাকতো না, গ্যাস থাকতো না। এখনকার বাংলাদেশে আইসা আমরা অনেক কিছু মনে করতে পারি যে এখন ইনভেস্টমেন্ট আসতেছে না, এই আসতেছে না, এগুলো নিয়ে আমরা বলতে পারবো, আফসোসের তো নিশ্চয়ই ভালোর তো শেষ নাই। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রই তো কলাপস করতেছিল। বাংলাদেশ রাষ্ট্রের যে ইন্ডাস্ট্রিগুলো ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা গৃহস্থলী যারা, তারাই বিদ্যুৎ পাচ্ছিলাম না, গ্যাস পাচ্ছিলাম না। এবং আমাদের যে লিকুইডিটি ক্রাইসিস যেভাবে শুরু হয়েছিল, যে আমরা ব্যাংকে গেলে এলসি খোলা যাইতো না, এক্সপোর্ট ইম্পোর্টে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি শুরু হয়েছিল। জাস্ট আর কোনো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। হাসিনা এবং তার বংশধররা এখন বাংলাদেশে নাই। আমরা জানি যে বাংলাদেশে এখন হয়তো দুর্নীতি নির্মূল হয় নাই, এখনো বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে, এটা আমরা নির্মূল করার জন্য আন্দোলন করব। কিন্তু জাস্ট হাসিনার মতো একটা এলিমেন্ট নাই বিধায় বাংলাদেশ কত একটা এখানে স্টেবল জায়গায় কিন্তু বাংলাদেশ চলে আসছে। ফলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ফলে একটা সুখী, সমৃদ্ধ এবং ডেমোক্রেটিক বাংলাদেশ নির্মাণের পূর্ব শর্ত হইল এই হাসিনা রেজিম এইখানে না থাকা। আর হাসিনাকে আমরা যদি এবং তার যে দোষর যারা আছে তাদেরকে যদি আমরা নির্মূল করতে চাই, তাহলে নির্বাচনে তাদেরকে আটকাই দিতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা খেয়াল করছি যে বিভিন্ন জায়গায় স্বতন্ত্রর নামে কিংবা জাতীয় পার্টির নামে কিংবা অন্য কোনো দলের নামে বিভিন্ন আওয়ামী লীগের পোস্টেড লোকজন তারা নির্বাচন করার পায়তারা করছে। ইভেন বিএনপির ব্যানারেও কিছু কিছু আওয়ামী লীগ এইভাবে নির্বাচন করার পায়তারা করছে। আমরা প্রথমত ইসির কাছে আমরা এই দাবি জানাইতে চাই, 24-এর ইলেকশনে, হাসিনার এই ইলেকশনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে। আর যদি সরকার কিংবা ইসি এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে এই দোষরদের আমাদের মোকাবেলা করতে হবে, তাদের প্রতিহত করতে হবে। এই ব্যাপারে কোনো নয় ছয় আলাপ হবে না, কোনো হাঙ্কি পাঙ্কি হবে না, তাদেরকে আমাদের নির্মূল করতে হবে সহজ হিসাব। কারণ আওয়ামী লীগ হলো একটা সন্ত্রাসী গোষ্ঠী, তার সাথে কোনো আলাপ আলোচনার ব্যাপার নাই, নেগোসিয়েশনের ব্যাপার নাই, তাকে নির্মূল করাই হলো একমাত্র ব্যাপার। তার বিচারের কাঠগড়ায় দাঁড় করানোই তাকে একমাত্র আমাদের সমাধান। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে 50 বছর হয়ে গেছে সিরাজ শিকদারের হত্যার কিন্তু বিচার হয় নাই, কেউই করে নাই, কারণ তার রাজনৈতিক স্বার্থ এখানে ছিল না। অথচ স্বাধীনতার পরে বাকশালের বিরুদ্ধে যারা ভয়েস রেজ করছেন তারা তো আমাদের সম্পদ, কিন্তু তাদের বিচার কিন্তু বাংলাদেশে হয় নাই। কিন্তু হাসিনা কিন্তু তার বাপের হত্যার বিচার ঠিকই করছে, এবং ক্রুব্ধ হয়ে যুদ্ধাপরাধের বিচারের নামে একটা নাটকও কিন্তু সে করছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা কিন্তু কমরেড সিরাজ শিকদারের বিচার পাই নাই। এই প্রসঙ্গ এই জন্য বললাম, সম্প্রতি যে আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই ইন্তেকাল করেছেন, তার বিচার নিয়েও কিন্তু একই ধরনের তালবাহানা শুরু হয়েছে, এবং যে সিমটম তাতে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন আমাদের সময়ে স্মৃতি হয়ে থাকবে, কিন্তু বিচারটা আমরা পাবো কিনা আদৌ আমরা কিন্তু আশ্বস্ত হতে পারছি না। ফলশ্রুতিতে আমরা চাই শহীদ ওসমান বিন হাদি ভাই যিনি আছেন, তিনিও ভারত বিরোধী একটি কণ্ঠস্বর ছিলেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইনসাফের পক্ষে তার লড়াই ছিল। তার অবিলম্বে তার যে সন্ত্রাসী যারা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, এবং বাংলাদেশে গুম, খুন, ক্রসফায়ার এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে ফেলতে হবে। একজন ব্যক্তি যদি আমার শত্রুও হয়, ইভেন একজন ব্যক্তি যদি আমাকে আঘাত করে, আমি তাকে হত্যা বা এই ধরনের অ্যাগ্রেসিভ জায়গায় যাব না। বাংলাদেশকে সেই জায়গায় নিতে হবে যে আমি থানায় যেয়ে মামলা করব, খুব দ্রুত এই মামলা বিচারের ফয়সালার মধ্য দিয়ে আমি আমার এই প্রাপ্য অধিকারটা পাবো, যে না ঠিক আছে ও আমার লাথি মারছে, এটার বিচার আদালত করছে।
ফলে আদর্শিকভাবে হয়তো কমরেড সিরাজ শিকদারের সাথে আমাদের ফার ফার ডিফারেন্স আছে, কিন্তু বাংলাদেশে যেই হত্যাকাণ্ড তাকে কেন্দ্র করে হয়েছে এবং তৎকালীন সময় শেখ মুজিব আরো যত হত্যাকাণ্ড করেছেন, এই হত্যাকাণ্ডের বিচার এখনো যদি সম্ভব হয় করা উচিত বলে আমরা মনে করি। এবং হাসিনাকে যেমন অনেকগুলা ফাঁসি দিলেও এটা ফাঁসির বা তার শাস্তি শেষ হবে না, মুজিবের ক্ষেত্রেও কিন্তু একই বিধান। এবং আপনারা জানেন যে মুজিবের যে হত্যাকাণ্ডের যেই মানে গ্রেটার যেই জায়গাটা, বিশেষ করে প্রায় 30,000 25,000 যে জাসদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এটা তো অন রেকর্ডেড আছে, এটার সাথে যে মুজিব বাহিনী যুক্ত ছিল এটার ইতিহাস সাক্ষী আছে। ফলশ্রুতিতে মুজিবকে বিচারের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলেই আমরা মনে করি। এবং শেখ মুজিবের নামে যে এখনো বিনম্র শ্রদ্ধা যারা দেখান, তাদেরকে আমরা এই হাসিনার মতোই একজন দোসর মনে করি এবং ফ্যাসিবাদের এনাবলার মনে করি। আমরা সামনের দিনে এই বিষয়গুলো প্রতিহত করার যে চেতনা, সেটাই আসলে কমরেড সিরাজ শিকদারের চেতনার সাথে অ্যালাইন করে। তো আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং সিরাজ শিকদারের বিচার বাংলাদেশের মাটিতে হবে 50 বছর পরে হলেও, সেই আশাবাদ ব্যক্ত রেখে ফ্যাসিস্টদের নির্বাচনে বয়কটের আহ্বান জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।